প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতি। বাংলাদেশকে প্রায় 13,200 কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিবে বিশ্বব্যাংক। সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমে দেবে আমেরিকা, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের। ইউরোপীয় দেশগুলোর পণ্য রফতানিতে 100% আমদানি শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মালয়েশিয়া ও চীন সফরকালে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন। নিজের অবস্থান থেকে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছেন। এখানে কোনো ব্যক্তিগত বিষয়ই নেই। ভালো কোনো কিছু অর্জন হলে এটি বাংলাদেশেরই অর্জন। শনিবার সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে তিনি এসব তথ্য জানান। এ সময় দেশের মানুষের পক্ষে কাজ করতে তাকে উৎসাহ দেয়ায় বিরোধী দলীয় নেতাসহ সব সংসদ সদস্যদেরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। গেল রোববার 21 জুন রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া এবং সেখান থেকে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি। সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য। সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীন সরকার একমত হয়েছে। শুক্রবার রাতে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদেরকে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সফর সঙ্গী মাহদি আমিন। এ সময় তিনি বলেন, মালয়েশিয়া এবং চীনের সঙ্গে দেশের স্বার্থ এবং বাণিজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এ সফরের মাধ্যমে চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও উন্নত হয়েছে। চীনের প্রেসিডেন্টের দেয়া করিডোর নির্মাণের প্রস্তাবের বিষয়টি ইতিবাচক। এটি দুদেশের ব্যবসা ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। যখন একজন সরকার প্রধানের ক্ষমতার উৎস হয় জনগণ, তখন কিভাবে সেই সম্মান এবং আত্মমর্যাদা বিশ্ব দরবারে ফুটে ওঠে, আমরা সেটাই দেখেছি। আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে মালয়েশিয়া এবং চীন দুক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রী এবং চীনের প্রিমিয়ার এবং প্রেসিডেন্টের সাথে ডিটেলে আলোচনা করেছেন। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিনিয়োগ কীভাবে বৃদ্ধি করা যায়, বাণিজ্যের প্রসার কীভাবে করা যায়, কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায়, পিপল টু পিপল কানেক্টিভিটি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কালচার, মিডিয়া, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দুই দেশের সাথে বিস্তৃত আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল সহ কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে এমনই সতর্কবার্তা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার 27 জুন ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী বা পর্যটক যুক্তরাষ্ট্রে অবস্থানকালে করদাতাদের অর্থে পরিচালিত কোনো জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করলে কিংবা ওই সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়লে কঠোর পরিণতি হবে। এতে উল্লেখ করা হয়, অনভিবাসী বা অস্থায়ী ভিসাধারীদের এ ধরনের অনিয়মে জড়ালে তাদের বর্তমান ভিসা বাতিল করা হতে পারে। ভবিষ্যতে তাদের মার্কিন ভিসা পাওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় 1.1 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 13,200 কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। শুক্রবার 26 জুন আলাদা দুটি প্রকল্পের মাধ্যমে এই অর্থায়নের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে খাদ্য, সার ও জ্বালানির দাম বেড়েছে। এ কারণে সীমিত আর্থিক সক্ষমতার বাংলাদেশের ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। এই চাপ সামাল দিতে এ বিশেষ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জে পেসমি বলেছেন, ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্টের আওতায় এ অর্থ খরচ করা হবে। ভারতের প্রতিরক্ষা বাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নজরদারি যুদ্ধবিমান নেত্র। সামরিকভাবে ব্যবহারের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই বিমানটিকে অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার বেঙ্গালুরুর সেন্টার ফর এয়ারবর্ন সিস্টেমসে আনুষ্ঠানিকভাবে বিমানটি ভারতীয় বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। নেত্র একটি অ্যাওয়াক্স এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিমান। শত্রুপক্ষের বিমানের গতিবিধি নজরদারি এবং যুদ্ধের সময় নিজস্ব যুদ্ধ বিমানের স্কোয়াড্রন নিয়ন্ত্রণ করাই এর প্রধান কাজ। এতে রয়েছে বিশ্বের অন্যতম সেরা বলে বিবেচিত অত্যাধুনিক এমব্রেয়ার URJ-145 রাডার সিস্টেম।
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন জানিয়েছে নেত্র 450 থেকে 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন প্রবেশ বিধি চালু করেছে ভারত। ভারতীয় এনডিটিভি জানিয়েছে সেদেশে এয়ার সুবিধা 2.0 নামে একটি ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশের আগে সব আন্তর্জাতিক যাত্রীকে অনলাইনে বাধ্যতামূলক স্বাস্থ্য স্বঘোষণাপত্র কিংবা হেলথ সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে। এতে বিগত 21 দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে হবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে পাল্টাপাল্টি হামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্স বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে কোনো দ্বিমত থাকলে ইরান কর্তৃপক্ষ জানাতে পারত। সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দিবে আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে তিনি এসব মন্তব্য করেন। সম্প্রতি হরমুজ প্রণালীতে চলাচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায়ের ঘোষণা করেছে ইরান। ইরানি কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় বৃহস্পতিবার সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে ড্রোন হামলা করে ইরানি বাহিনী। ওই হামলার কারণে ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ডিপো ও রাডার সিস্টেমে বড় ধরনের হামলা করে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। তার কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা করেছে বলে বিবৃতি দিয়েছে ইরানি বাহিনী। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কোনো ইউরোপীয় দেশ ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপ করলে সেই দেশের সব পণ্যে 100% আমদানি শুল্ক আরোপ করা হবে। যে কোনো দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পূর্ণভাবে অকার্যকর করে দেবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইউরোপের কয়েকটি দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল কর আরোপের পরিকল্পনা করছে। এমন পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে, তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। বর্তমানে যুক্তরাজ্যে 2% ডিজিটাল সার্ভিসেস ট্যাক্সের আওতায় আছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজন। দেশটিতে 2024-25 অর্থ বছরে এই কর থেকে 80 কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে। আমেরিকার স্বাধীনতা 250 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ নকশার নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের নিজের একটি কঠোর ও গম্ভীর মুখের ছবি আছে। শুক্রবার ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা ছবি পোস্ট করে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, ছবিতে লেখা আছে স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন। পাসপোর্টের অন্য পাতায় 1776 সালে স্বাধীনতার ঘোষণাপত্রের স্বাক্ষরে চিত্রকর্ম দেখানো হয়েছে। লেখা রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টু 50। এই পাসপোর্টটিকে প্যাট্রিয়ট পাসপোর্ট নামে অভিহিত করেছে হোয়াইট হাউস। আগামী 6 জুলাই থেকে এই বিশেষ স্মারক পাসপোর্ট ওয়াশিংটন ডিসিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সীমিত পরিমাণে বিতরণ করা হবে। পবিত্র আশুরা উপলক্ষে ন্যায় বিচারের জন্য লড়াইয়ের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সংবাদ মাধ্যম নিউ আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে মামদানি লিখেছেন, আশুরা হলো স্মরণ, আত্মত্যাগ এবং আত্ম উপলব্ধির সময়। মহরমের 10ম দিনে ইমাম হোসেনের সত্য ও মর্যাদার প্রতি অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করে তিনি লিখেছেন, এটি মনে করিয়ে দেয় ন্যায় বিচারের জন্য লড়াই সবসময় সার্থক। এসব আদর্শ ধারণ করে নিউ ইয়র্কবাসীর জন্য আরও ন্যায়পরায়ণ একটি শহর গড়ে তোলার কাজ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সমঝোতার ভিত্তিতে শুক্রবার 26 জুন 160 জন করে মোট 320 জন যুদ্ধবন্দীকে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে রাশিয়া ও ইউক্রেন। তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে, প্রথমে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, মুক্ত হওয়া রুশ সেনা সদস্যরা বর্তমানে প্রতিবেশী বেলারুশে অবস্থান করছেন। এই মানবিক বন্দি বিনিময় প্রতিক্রিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, 160 জন সেনা সদস্য মুক্তি পেয়েছেন। তারা সবাই 2022 সাল থেকে বন্দী ছিলেন। দুই দেশের এই বন্দি বিনিময় প্রক্রিয়াকে অন্যতম বড় সফল মানবিক উদ্যোগ মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি পরপর দুটি ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ভেনেজুয়েলার উত্তর উপকূলে আবারও ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা 4.9 রেকর্ড করা হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি জানিয়েছে, সবশেষ ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে 61 কিলোমিটার উত্তর পশ্চিমে আঘাত এনেছে। সেদিন মারাকাই ও কারাকাসেও ভূমিকম্প হয়েছে। গত বুধবারও দেশটিতে 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 10,000-এরও বেশি হতে পারে।
সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।